আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আইএইচটি ম্যাথসের এবং আইএইচটির প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং রেডিওথেরাপি ডিপার্টমেন্ট নিয়ে। আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ধারণা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। প্রথমে একটু পরিস্থিতি দিয়ে নেই। রেডিওলজি এবং ইমেজিং বলতে আমরা কি বুঝি এবং এর সাথে কি কি বিষয় জড়িত। রেডিও কথাটা রেডিয়েশনের সাথে জড়িত এবং ইমেজিং বলতে রেডিয়েশনের মাধ্যমে আমরা একটা ইমেজ নেই, যে ইমেজের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি কোনো ডিজিজ বা ডিসঅর্ডার। তো এর সাথে রিলেটেড যে ওয়ার্ডগুলো এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোর সাথে আমরা পরিচিত। তো সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে বা যেটা আমরা করে থাকি সেটা হলো এক্স রে। আমরা আমাদের কোনো বোন বা হাড় ফ্র্যাকচার হলে সেই ফ্র্যাকচারের পরিমাণ কতটুকু সেটা নির্ণয় করার জন্য, কিংবা আমাদের কোনো অর্গানের ভিতর অ্যাক্সিডেন্টলি কোনো মেটাল ঢুকে গেলে, কিংবা আমাদের যে কোনো অর্গানের মধ্যে কোনো ইনফ্লামেশন বা যে কোনো ধরনের ডিসঅর্ডার হলে ডক্টররা সাধারণত সেই অর্গানটার বা সেই রিজনটার এক্স রে করতে বলে। সিম্পলি এক্স রে এর দ্বারা ডক্টররা বুঝতে পারে যে সেই রোগীর কি সমস্যা হয়েছে বা তার ট্রিটমেন্টটা কীরকম হবে, কিংবা তার সমস্যার সমাধানের উপায় বের করে। সিটি স্ক্যান হলো কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান বা কম্পিউটারাইজড টোমোগ্রাফি স্ক্যান। এটা হলো এক্স রে এর থেকে একটু ডেভেলপড। এক্স রে এর তুলনায় এটা বেশি ডায়াগনোসিস করতে সক্ষম এবং তার চেয়েও বেশি সক্ষম হলো এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এটা খুব কম সংখ্যক রোগীকে করতে বলা হয় এবং যখন কোনো রোগীকে এক্স রে বা সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে ডক্টররা এটা করার জন্য সাজেস্ট করে। এই টেস্টগুলো বা এই বিষয়গুলো যারা সম্পন্ন করে থাকে তারা হলো রেডিওলজিস্ট কিংবা রেডিওলজি টেকনোলজিস্ট। আলট্রাসোনোগ্রাম নামে আরেকটা টেস্ট রয়েছে যেটার সাথে আমরা পরিচিত। এটা সম্পর্কে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে পড়াশোনা থাকলেও আলট্রাসোনোগ্রাম সাধারণত তাদের দ্বারাই করানো হয় না। তো অনেকেই জেনারেল থেকে পড়াশোনা করে এইচএসসি কিংবা অনার্স পড়াশোনা করে এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে চাকরি করে এবং তার পরিমাণ যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে, কারণ প্রতিটা প্রতিষ্ঠানে বর্তমানে রেডিওলজি নিয়ে এক্স্যাক্টলি যারা ডিপ্লোমা করছে তাদেরকেই চাকরিতে নিয়োজিত করে। এবং আইএইচটি এর মধ্যে মোটামুটি পরিচিত একটা ডিপার্টমেন্ট বা অন্যতম একটা ডিপার্টমেন্ট হলো রেডিওলজি অ্যান্ড ইমেজিং। সময়ের প্রেক্ষিতে এরা নিজেকে আইএইচটির মধ্যে অন্যতম সেরাও দাবিদার। তো এই ডিপার্টমেন্টে পড়াশোনা করলে আসলে সুবিধাগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমত জব সুবিধা বা জব অপরচুনিটি। জব অপরচুনিটির দিক থেকে আইএইচটির মধ্যে অন্যতম বড় একটা ডিপার্টমেন্ট হলো রেডিওলজি অ্যান্ড ইমেজিং। এর কারণ হলো প্রতিটা ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু এক্স রে করার প্রয়োজন পড়ে। আবার প্রতিটা বড় হসপিটালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং নামে একটা বিভাগ থাকে যেখানে ডিপ্লোমা রেডিওলজিস্টরা কর্মরত থাকে। এক্ষেত্রে তাদের স্যালারিও মোটামুটি অন্যান্য ডিপার্টমেন্টের মতোই প্রথমে অভিজ্ঞতা কম থাকলে কম বেতন দিয়ে শুরু হয়, বাট যতদিন যায় তত তাদের কাজের অভিজ্ঞতার সাথে স্যালারিও ইনক্রিজ হয়। বলাই যায় বেসরকারি জব অনেক অ্যাভেলেবেল। সরকারি জবের ক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্টের মতোই বর্তমানে গ্রেড হলো 11, কিছুদিন পরে 10ম গ্রেড হবে ইনশাল্লাহ। বাট আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি আমাদের দেশে আমাদের এই খাতটা, যদি সব খাতেই দুর্নীতি হয়, বাট এই খাতে সার্কুলার নিয়ে ব্যাপক দুর্নীতি হয়, যার ফলে সার্কুলারগুলো সঠিকভাবে নিষ্পত্তি হয় না। তবে যদি নিষ্পত্তি হয় তাহলে খুব সহজেই স্টুডেন্টরা চাকরি পেয়ে যায়। এবারে আসা যাক উচ্চশিক্ষার কথায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারিভাবে বিএসসি করার জন্য শুধুমাত্র ঢাকা আইএইচটিতেই সুযোগ রয়েছে এবং আসন সংখ্যা খুবই সীমিত। লাস্ট আপডেট অনুযায়ী মাত্র 10টা সিট আইএইচটি স্টুডেন্টদের জন্য থাকে। গভর্নমেন্ট যারা জব করে তাদের জন্য 20টা সিট থাকে এবং যারা এইচএসসি করে তাদের জন্য 10টা সিট থাকে। প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং নিয়ে বিএসসি করা যায়। এক্ষেত্রে 3 থেকে 5 লাখ টাকার মতো খরচ হয়। তার মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা বিএসসি স্টুডেন্ট হিসেবে শুধুমাত্র রেডিওলজি অ্যান্ড ইমেজিং নিয়ে ডিপ্লোমা করা স্টুডেন্টদেরকেই অ্যালাউ করে। আবার গুটি কয়েক প্রতিষ্ঠান রয়েছে যাদের আলাদা কোনো শিক্ষা বোর্ড নাই, অন্যান্য ইউনিভার্সিটির মতো নিজস্ব কারিকুলামে চলে, তাদের ক্ষেত্রে যে কোনো ডিপ্লোমা কোর্স করেই রেডিওলজি অ্যান্ড ইমেজিং নিয়ে বিএসসি করতে পারে। আর এইচএসসি হলে তো কোনো প্রবলেমই নাই। আর একটা সুবিধা হলো, এই সুবিধাটা যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে, বিদেশে জব করার জন্য কিছু রেজিস্ট্রেশন নেওয়া যায়। যেই রেজিস্ট্রেশন পেলে বিদেশে জব অপরচুনিটিটা বা বিদেশে জব পাওয়াটা একটু সহজলভ্য হয়ে যায়। সেরকম রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কিছু পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হয়। আর যে কোনো কোর্স পাস করা স্টুডেন্টদের বাংলাদেশের থেকে বিদেশে বেশি মূল্যায়ন করা হয়। তো এগুলো গেল সুবিধাগুলো। অসুবিধার কথা যদি বলতে হয় তাহলে অন্যান্য ডিপার্টমেন্টের যে অসুবিধাগুলো সেগুলো কমন থেকেই যায়। ডিপ্লোমাদের যে স্বাভাবিক অসুবিধাগুলো সেগুলো তো আছেই। সময়ের একটু লস হয়, বিএসসির আসন সংখ্যা কম, প্রাইভেটলি বিএসসি করতে টাকা খরচ হয় বেশি, আবার গভর্নমেন্ট জবের সার্কুলারের নিষ্পত্তি হয় কম, করাপশন ভর্তি, এগুলোই অসুবিধা। এবং রেডিওলজি এবং রেডিওথেরাপি এই দুইটা ডিপার্টমেন্টের কমন একটা অসুবিধা হিসেবে মানুষ যেটা মনে করে সেটা হলো রেডিয়েশনটা আমাদের শরীরে ক্ষতি করে কিনা। আমরা যদি 10-12 বছর এক জায়গায় জব করি, এক্ষেত্রে রেডিয়েশনটা সূক্ষ্মভাবে আমাদের শরীরে ক্ষতি করতেও পারে, নাও করতে পারে। বাট বর্তমানে যারা জব করে তাদের যথেষ্ট প্রোটেকশন দেওয়া হয়, যার ফলে সেই ক্ষতি করার সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে থাকে। তো রেডিওথেরাপি নিয়ে একটু আলোচনা করা যাক। আমাদের দেশে রেডিওথেরাপির যন্ত্রাংশ অধিকাংশ হসপিটালেই নাই এবং বড় বড় মেডিকেল কলেজ হসপিটালগুলোতে থাকলেও অধিকাংশগুলোই অকেজো হিসেবে পড়ে আছে। ঢাকায় কিছু প্রাইভেট হসপিটালগুলোতেও রেডিওথেরাপির যন্ত্রাংশ রয়েছে,
রেডিওথেরাপি হলো রেডিয়েশন থেরাপি, যে থেরাপির মাধ্যমে ক্যান্সার কোষগুলোকে অকেজো করা হয় বা ধ্বংস করা হয়, এবং কোনো রোগীর ক্যান্সার রেডিওথেরাপির মাধ্যমে নির্মূল সম্ভব কিনা সেটা নির্ভর করে সেই রোগীর ক্যান্সারটা কত দূর পর্যন্ত পৌঁছেছে বা কোন স্টেজ পর্যন্ত সেই রোগীর ক্যান্সারের অবস্থাটা রয়েছে তার উপর। কোনো রোগীকে রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্তে আসুক বা না আসুক, প্রায় সব রোগীকেই ডক্টররা কেমোথেরাপি দিয়ে থাকে। কেমোথেরাপি হলো কেমিক্যাল দিয়ে থেরাপি, অর্থাৎ মেডিসিন দিয়ে থেরাপি। আবার ডক্টর যদি মনে করে যে কোনো রোগীকে রেডিওথেরাপি দিতে হবে, সেক্ষেত্রে তাকে কেমোথেরাপিও চলমান রাখে ডক্টররা সাধারণত। কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এই দুইটা দিয়েই একটা রোগীকে ক্যান্সার থেকে রিকভার করার চেষ্টা করানো হয়। তো বাংলাদেশে যারা মোটামুটি প্রভাবশালী এবং টাকা পয়সা যাদের কাছে কোনো ব্যাপার না, তারা সাধারণত বিদেশ থেকে আরও উন্নত মানের রেডিওথেরাপি নিয়ে আসে। এবং বাংলাদেশের ভিতর যে প্রতিষ্ঠানটা ক্যান্সারের সবচেয়ে বেশি ট্রিটমেন্ট করে থাকে সেটা হলো মহাখালীর NICRH। তো বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোতে রেডিওথেরাপিতে যারা জব করে তাদের মধ্যে অনেকেই রেডিওথেরাপির উপর ডিপ্লোমা করা রয়েছে, এবং IHTতে সবচেয়ে কম সংখ্যক আসন সংখ্যা নিয়ে গঠিত এই ডিপার্টমেন্ট। এবং যেহেতু রেডিওলজির কাজ শিখতে বেশি দিন সময় লাগে না, এজন্য রেডিওথেরাপি নিয়ে ডিপ্লোমা করে অনেকে রেডিওলজি, রেডিওথেরাপি দুই জায়গাতেই জব করার যোগ্যতা অর্জন করে। এবং রেডিওথেরাপি নিয়ে উচ্চশিক্ষা বা BHC আমাদের দেশে সরকারি বেসরকারি কোনোভাবেই নাই, যার ফলে কিছু কিছু প্রতিষ্ঠান যে কোনো ডিপ্লোমা কোর্স করে রেডিওলজিতে BHC করার সুযোগ দিয়ে থাকে। সেই সব প্রতিষ্ঠানে তাদেরকে রেডিওলজি নিয়ে বা ডিপার্টমেন্ট চেঞ্জ করে BHC করতে হয়। একটা পেশেন্ট যখন রেডিওথেরাপি নিয়ে থাকে তখন তার ক্যান্সার কোষগুলোর সাথে সাথে তার পাশে যে হেলথি সেলগুলো রয়েছে বা ভালো কোষগুলো রয়েছে বা টিস্যুগুলো রয়েছে, সেগুলোরও কিন্তু ক্ষতি করে থাকে এই থেরাপিটা। এবং যারা এই চিকিৎসার সাথে জড়িত তাদের শরীরেও এই থেরাপিটা বা এই থেরাপির সাথে রিলেটেড রেডিয়েশনটা ক্ষতি করতে পারে, তবে সেই ক্ষতির মাত্রাটা সহনীয় পর্যায়ে থাকে সবসময়। রেডিওলজি এবং রেডিওথেরাপি দুটাতেই কাজ শিখতে বা নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে খুব বেশি সময় লাগে না, এবং এই ডিপার্টমেন্টগুলো অন্যান্য ডিপার্টমেন্টের মতো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশের আন্ডারে পরিচালিত হয়ে থাকে। সরকারি সার্কুলারে ল্যাব, ফার্মেসি এদের তুলনায় কিছু সংখ্যক পোস্ট কম থাকে সাধারণত, তবে প্রাইভেট চাকরি যথেষ্ট অ্যাভেলেবেল এবং স্যালারি লেভেলও যথেষ্ট ভালো। এবং একটা জেনারেল লাইনে স্নাতক করা স্টুডেন্ট অনেক সময় এরকম জব বা এই লেভেলের জব চায় কিন্তু পায় না, যার ফলে এই জবগুলোকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমরা যারা IHTতে পড়াশোনা করি এবং পড়াশোনা করবো বলে ভাবছি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।